প্রিয় দর্শক, জাতীয় সরকার নিয়ে গত কয়েকদিন যাবৎ আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় মানে একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিং এ, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে, বিপক্ষে দিল্লি আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। দেখেন, একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই। এখনই যেন দলের মহা কিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া, ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। বিএনপির সালাউদ্দিন, বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন। এই কথাটা এখনো গোপন রেখেছে মীর জাফর ওয়াকারুজ্জামান, উনি কনভিক্টেড হবে। কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুবই চটকদার এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। দর্শক, কে হতে যাচ্ছে আগামী বাংলাদেশের রাহাবার বা আগামী বাংলাদেশের সরকার? দর্শক, ডক্টর ইউনূস সাহেব যেইভাবে একের পর এক সফলতা অর্জন করছে, ডক্টর ইউনূস সাহেব যখন পদত্যাগের কথা বলছিল, যখন সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন জানিয়েছে, দেশ বিদেশ এবং কি সাধারণ জনতা ডক্টর ইউনূস সাহেবের প্রতি বিশ্বাস জন্মিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের জন্য বড় কিছু সুসংবাদ আগামীর জন্য অপেক্ষাবান। দর্শক, অনেকেই বলছে ডক্টর ইউনূস সাহেবই হবে আগামীর প্রধানমন্ত্রী, আবার অনেকেই বলছে না, ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী নয়, ডক্টর ইউনূস সাহেব হবে হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। এবং বর্তমানে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আউট হয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য রয়েছে, পিনাকি ভট্টাচার্য অবশেষে বিএনপির সালাউদ্দিন চৌধুরী তাকে শক্ত করে ধরেছে। আর বিএনপির যেই সালাউদ্দিনকে ধরেছে এমন একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক কনক সরোয়ার। আর এরা যাকে ধরে তার মনে করেন যে 14 গোষ্ঠী উদ্ধার করে সারে। তো যাই হোক দর্শক, ভিডিও শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়ে। উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যেতে পারে, অপেক্ষাকৃত তরুণ নেতা। সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে, আমার আছে। হ্যাঁ, আমার ওনার খুব পছন্দই হয়। কেন হয় বলি, প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই। পলিটিশিয়ানদের বাদ দেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে। ওনার বয়স মনে হয় 62-63 এরকম হবে, কিন্তু দারুণ রিজু একহারা ফিগার, দারুণ ফ্যাশন সচেতন,
পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন, আর কথা দেখবেন না নিজে ডিজাইন করেছেন। আমি শিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে। এগুলো তো গেল প্রশংসার দিক, উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল, কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখবো, আমরা উনার সাম্প্রতিক ঔদ্ধত্য নিয়ে শুরু করতে পারি। দেখেন একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মানবোধ নাই। এখনই যেন দলের মহাকিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? আবার ওনার বক্তব্যের টোন দেখেন, মনে ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আবার পাশাপাশি আমির খসরু মাহমুদের বক্তব্য দেখেন, নম্র বিনয় ভাবে বলতেছেন, তাই না? দেখেন আমি একটু বলি, মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে। তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন, উনার ধমকানিরে কেউ তো দে, হ্যাঁ তো দে না। হ্যাঁ, সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প পয়সা নেবে। মানে সুপুর কোনো বিকল্প নাই, হাসিনার যেমন বিকল্প ছিল না, সুপুরের বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যেত, এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে, খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব ওনারা দিতেই হবে, বিএনপিকেও দিতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে, এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি? এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি? এটা নিয়ে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না, গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকে পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই, ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন, উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায়, এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে। ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস, তাসনিম খান লিখছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন, ব্র্যাকেটে গুম। বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করা ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো, তাদের উপরে মজলুমের লানত। হ্যাঁ, ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায়। আর পার্টিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে, লানত ইউজ করেছে, যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ। ইলিয়াসের কারণে হাজার হোক, লানত শব্দটাতে ইউজ করেছে। সালাউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই, ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে, আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না, সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যায়, আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি, মাশাআল্লাহ। শিলংয়ে কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন, দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন, এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন, সেটার ছবি আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা বলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই, বিজ্ঞাপনের জন্য ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না, কোনো হয়েছে আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন। উঠিছেন মে মাসের 2015 সালে, তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিছে সবুজ লন, এটা দেখে দেন,
এইটা সে লাইব্রেরি আছে, বার আছে, তাতে মদ জাতীয় পানীয় আছে। সাদিন সাহেব একা একা খেলেন, হাঙ্কার এনে দিয়েছে, খাবেন না, কিছু করলাম নাহিনি। তাইলে সাদিন সাহেব একটা কথা কই, যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিরা মঙ্গল নামে একটা প্যারোডি আছে, ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে ওইটা একটা প্যারোডি বানিয়েছিলেন, মদিরা মঙ্গল। উনি কইছিলেন মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার, আমার পেগ, কেন কোম্পানির নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ, মানে ডিউটি বেড়ে গেছিল। তো উনি মনের দুঃখে এই প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম পড়িছে শেখ, রাগী আমার, মাগ্গী আমার, ভাগ্যী আমার, আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয়। তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি, আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেন করে হয়, মানে সেরকম সভা একটা লেখা আছে। ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে, ওই গাইছে কি জানেন, অভয় দাও তো বলি আমার উইস্কি, মানে ইচ্ছা, অভয় দাও তো বলি আমার উইস্কি, 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি। হ্যাঁ, আমাকে না একবার খাওয়ায় না 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি খাওয়ায়, এটা আমার উইশ থাকলো আপনার কাছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন, তো বাংলাদেশি টাকায় কত, 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল, একটা হাইলি সিকিউরিটি এরিয়া, কাছে এয়ারফোর্সের অফিস, আর কয় একটা গোয়েন্দা সংস্থার অফিস, আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন, উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই, ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে, টাকা 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 কে দিছে, উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন, আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেন করে গেছিল। এইবার একটা চমক, বিশাল চমক, সিট বেল্ট বেঁধে নেন, যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে। কি সেই চমক? সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে, তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে, হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়, সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না, দেখেন 2 সময়ের ছবি কলে দেখা করতে এসে, তারা ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে, আর এক ছবি পায়জামা পরে আছে, দেখেছেন, কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কে সে জন, তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পাঠক। চট্টগ্রামে তাকে সবাই জানে, আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন, ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাঠক, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পাঠকের মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে। প্রিয় দর্শক, জাতীয় সরকার নিয়ে গত কয়েকদিন যাবত আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় মানে একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন, এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিং এ, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে দিল্লি, আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। এনটিভির রিপোর্টটা পুরোপুরি আপনারা শুনবেন, তারপরে দেখবেন যে আমি গত এক সপ্তাহ যা বলেছি জাতীয় সরকার নিয়ে কে কত ভাগ পাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হবেন, এই পুরো ফর্মুলাটা আপনারা এখন এনটিভি থেকে শুনে আপনারা মন্তব্যের করে আপনাদের মতামত লিখবেন। উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন, তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তে। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই, সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি।
প্রিয় দর্শক, আপনাদের সাথে এই নিউজটা উপস্থাপন করতে পেরে আমি নিজেকে অনেকটা আনন্দিত, মানে আমি আনন্দিত বলেই আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি যে শোকটা গত হয়তো 48 ঘন্টা আগে বলেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে একজন ভাইস প্রেসিডেন্টের কথাও উপরাষ্ট্রপতির কথাও আসছে। সেটা কে হবে এটা হয়তো বা ফাইনালি আমরা যখন হবে তখন জানতে পারবো। আর আলোচনার টেবিল এখন লন্ডন, ওয়াশিংটন, বেইজিং হলো এর পক্ষে, আর বিপক্ষে হলো দিল্লি। আমরা কতটুকু সাকসেস হতে পারবো বলে মনে করেন আপনারা? আবারও আমি অনুরোধ করছি কেটিভি 24 এর এই চ্যানেলের মাঝে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন, আর বাকি অংশটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতি কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার। যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। বিনা দলে এবং বিনা মানে দল ছাড়া, মানে জনসভা ছাড়া, মিছিল ছাড়া, মিটিং ছাড়াও একজন শক্তিশালী মানুষ হতে পারে রাষ্ট্রের প্রধান। এই উদাহরণটা এখন আমেরিকা মনে করছে যে এটা নতুন রাষ্ট্র গঠনের বিল্ডিং, মানে এটা বিল্ডার। উনি হলেন গা একটি শহর বানানোর, রাষ্ট্র বানানোর কারিগর। এই কারিগরকে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি বড় সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য কাজ করতে পারবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখানে দেখেন পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ভারসাম্য নিয়ে আসবে রাজনীতিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মাঝে। এই জায়গাটা বাংলাদেশের ভবিষ্যৎকে আগামী দিনগুলোতে, আগামী 50 বছর পরে আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কোথায় হবে। আজকে যে সিঙ্গাপুর আমরা এইভাবে মানে মাথা তুলে দেখি, সিঙ্গাপুরের টাওয়ারগুলা, সিঙ্গাপুরের উন্নয়নগুলা, সেই উন্নয়নের ছায়া 10 বছরে হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর। এই বিলিভটা আমি করি, আমি বিশ্বাসটা করি। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর যদি উনি এটা কন্টিনিউ করে, আর এই সিস্টেমেই পরবর্তীতে বাংলাদেশ চলবে। সংস্কার এই জায়গায় হচ্ছে, এই সংস্কারটাই মেনে নিতে পারছে না ভারত। আর ভারত মেনে নিতে না পেরে ভারতের লেসপেন্সার দিয়ে বিএনপির মাথার ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে, এটা যেন না হয়। প্রিয় দর্শক, এটা কি এখন না হওয়ার জায়গায় আছে? আপনারা কি মনে করছেন? আবারও কমেন্টস লেখার অনুরোধ করছি, আর বাকি বক্তব্যটা শোনার অনুরোধ করছি। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানে মোদী বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, এ কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামে গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে তুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্য পক্ষ বলছে এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্ক কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা।
প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম এনটিভির নিউজটা মনোযোগ দিয়ে। আমি এনটিভির নিউজটা সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরছি এই কারণে যে আমি যে বিশ্লেষণগুলো করে আসছি গত কিছুদিন যাবত, সেই বিশ্লেষণের ভিতরে আপনাদের মধ্যে দুই ধরনের মত তৈরি হয়েছে। কেউ কেউ আমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেও কমেন্টস লিখছেন এবং বলছেন যে এই ধরনের আহাম্মুকি কথা মাসুক ভাই বলে আপনার নিজস্ব পার্সোনালিটি নষ্ট করবেন না, আপনার মূল্যায়ন নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই সমস্ত কথাবার্তার মাঝে। প্রিয় দর্শক, আমি আমার মূল্যায়ন নষ্ট করার চাইতেও আমি আমার দেশটাকে বেশি ভালোবাসি, আপনাদেরকে বেশি ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটাই কামনা করি। কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছে। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন। ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেনজি তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ, পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বলা হচ্ছে বিএনপিকে দেওয়া হবে 25%, জামায়াত ইসলামকে দেওয়া হবে 20%, আর এনসিপিকে দেওয়া হবে 15%, দেওয়া হবে ইসলামী দলকে 5%, সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 10%, অন্যান্য দল হয়তো 20-25%, সবাই মিলে পাবে। প্রফেসর ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান, তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী, এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে। এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে, এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে, কিন্তু ভারত গ্রহণ করেনি। ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যদি জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাও তৈরি হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা, কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরও কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না।
আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে এটা আরও মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে, বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমের নির্বাচন কি বাদ হয়ে যাবে, নাকি 10 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে? সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস, অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে, ওকে দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় জামাত এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে, কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায়। এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে, বা জামায়াত মানবে, বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। প্রশ্ন হলো বিএনপি যদি মানতে রাজি হয় সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী, মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কী হবে? এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয় চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোড়লরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না। তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। তিনি একটার পর একটা সাকসেস প্রোগ্রাম করছেন। তারেক রহমান তৃণমূল যে প্রোগ্রামগুলো করেছিলেন, তৃণমূলের সব মানুষকে নিয়ে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করার কাজটি করছিলেন, এবার জুবাইদা রহমান তিনি নারীদের নিয়ে, তারুণ্যকে নিয়ে, বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সেভাবে কাজ করছেন। আবার তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসী প্রিয় ভাইয়েরাও নেমেছে মাঠে। ইতিমধ্যে তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদি আমিনও বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন, তরুণদের নিয়ে প্রোগ্রাম করছেন, বিভিন্ন সংস্কারমূলক প্রোগ্রাম করছেন, কীভাবে বাংলাদেশকে আগামী দিনে উন্নত করা যায়, কৃষিভিত্তিক বাংলাদেশকে গড়া যায়, শিল্পভিত্তিক বাংলাদেশকে গড়া যায়। এক্ষেত্রে মাহাদি আমিন যথেষ্ট জোরালো কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।